5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা ফারুকী। 14 জুলাই থেকে বিজয়ের দিন পর্যন্ত চলবে নানা আয়োজন। জুলাই কমেমোরেশনে আমরা কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি নীতিমালা খসড়ায় অনুমোদন দিয়েছে ইসি। ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার, প্রার্থী ও দলকে দিতে হবে হলফনামা। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। 25 জুন বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ আর সংবিধান সংস্কার। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ের পর এই কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া সংবাদ ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি আরও বলেন, সোমবার জানানো হবে কর্মসূচিতে আর কি থাকছে। উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রাথমিকভাবে জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট 14 তারিখ থেকে শুরু হয়ে 5 আগস্ট পর্যন্ত চলবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 5 আগস্টের আগে জুলাই প্রোক্লেমেশন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করা হয়েছে ওই কমিটিতে। অতি সত্বর জুলাই প্রোক্লেমেশন তৈরি হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। সেটা নিয়ে আলোচনা হয়েছে। সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন, এটা নিয়ে কাজ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্বর এটা তৈরি হবে। এটা নিয়ে আগেও কাজ হয়েছে, কাজ অনেক দূরে এগিয়ে আছে। তো এটা নিয়ে এখন আরো ওনারা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিটা করে দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার থাকছে না, এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি খসড়া চূড়ান্ত করে এমনটা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য থাকলে প্রার্থিতা চূড়ান্ত হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থী তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে।
নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা পেলে দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনীর সদস্যরা। দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, গত যে কোনো ঈদের তুলনায় এবার যাতায়াতে প্রাণহানির সংখ্যা কম। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় 1200 যানবাহন থেকে 35 লাখ টাকার বেশি যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হলো। 25 জুন জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর সাবেক এবং পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয় পত্রিকায়। তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শুরুতেই জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হননি, তাই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনা হবে। 25 জুন বুধবার সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। আজ শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও। সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। ন্যায় বিচারের স্বার্থেই ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। তবে আন্তর্জাতিক ও দেশীয় বিচারের মধ্যে কিছু পার্থক্য থাকবেই, দেন সেই ইঙ্গিত। The manner in which these cases are being dealt with and will be dealt with will be in accordance with the highest international standards, because this process is too important. ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হলো, বিচারের প্রতিটি পর্যায়েই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুমের তদন্ত করতে গিয়ে 253 ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1850টি। এর মধ্যে এখনও নিখোঁজ 132 জনের নামের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশন সভাপতি। গুম করে ভারতে পাঠিয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। এক্ষেত্রে ভারতের কারাগারে থাকা এবং পুশিন হয়ে আসা বাংলাদেশিদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে কমিশন। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সপ্তাহ দুয়েক পর গণমাধ্যমের মুখোমুখি গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন প্রধান জানান, প্রায় 2000 অভিযোগের মধ্যে 250-র বেশি প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিণতি হতো 4 ধরনের। তাকে হত্যা করা হয়, বা 2, তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3, তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। কমিশন সদস্যরা জানান, যেসব কর্মকর্তারা গুমের সাথে জড়িত তারা ভুক্তভোগীদের এখনও হুমকি দিচ্ছেন। কমিশন বলছে, অপরাধীরা যতদিন চাকরিতে থাকবে, ভুক্তভোগীরা ততদিন নিরাপত্তাহীনতায় থাকবে। এখনও যারা পারপিট্রেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। কোনো গুমের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত না। জাতিসংঘকে দেয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছে কমিশন। সাবেক সেনা প্রধান, আপনারা জানেন, তিনি পাবলিক স্টেটমেন্ট করেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না, এটা বলার সুযোগ নেই। গুমের শিকার যারা ভারতে রয়েছে তাদের ব্যাপারে কমিশনের তৎপরতার কথা জানান সদস্যরা। ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছি। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা।
আগামী ডিসেম্বরে কমিশন তাদের সবশেষ তদন্ত প্রতিবেদন দিতে পারে বলে ইঙ্গিত দেয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন ঘটানোর ব্যাপারে সম্মত সব রাজনৈতিক দল। একই সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার প্রস্তাব করেছে অনেকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এসব প্রস্তাব উঠে আসে। তৃতীয় দিনের মতো আলোচনায় যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে রাষ্ট্রের মূলনীতি এবং রাষ্ট্রপতি মেয়াদ নিয়ে আলোচনা হয়। এছাড়া সংবিধান সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 মেয়াদে সীমিত করা এবং দুবার নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা নিয়ে আলোচনা করেন রাজনৈতিক প্রতিনিধি দলগুলো। একই সাথে সংবিধানে দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী, এই নিয়েও আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে। ফ্লেক্সিবল, সকলে মিলে যে পর্যন্ত গেলে আমরা ঐকমত্য হইতে পারি সেখানে জামাত ইসলামী তার মতকে সংশোধন করবে। আমরা এখানে অত্যন্ত ফ্লেক্সিবল। আর একটা বিষয়ে প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালটে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে সব রাজনৈতিক দল আমরা সহ একমত হয়েছে যে বিদ্যমান যে প্রক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের সেটার আমরা পরিবর্তন চাই। প্রকাশ্যে ভোটের ব্যবস্থা করি সংসদ সদস্যের, তাহলে শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কেন গোপন ভোটের ব্যবস্থা করবো? এটা একটা বড় প্রশ্ন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আড়িয়ালখা বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা শীর্ষক প্রকল্পের ফলাফলের উপর জাতীয় কর্মশালায় কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। সুষ্ঠু নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও অভিযোজন কৌশল গড়ে তুলতে হবে। খাল খনন করে সারা বছরের খালে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খালের নব্যতা ধরে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক ইকো ট্যুরিজমের উদ্যোগ গ্রহণ করতে হবে। সুয়ারেজ লাইন খালের সাথে যুক্ত থাকায় বিলের পানি দূষিত হচ্ছে, এটি বন্ধের উদ্যোগ নিতে হবে। সর্বোপরি আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে বিলের পরিবেশ সম্পদ ব্যবস্থাপনায় যথাযথ পদ্ধতি প্রবর্তন ও তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্ভাব্যতা যাচাইপূর্বক সুবিধাজনক স্থানে পিকনিক স্পট সহ একটি পর্যবেক্ষণ টাওয়ার বানানোর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। সম্মানিত সুধী, আড়িয়াল বিলের মতো এই প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি আজকের ওই কর্মশালা থেকে উঠে আসা সুপারিশগুলি বাস্তবায়িত হলে আড়িয়াল বিলের মানুষজন একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত জীবন লাভ করবে। কর্মশালায় উপস্থাপিত তথ্য সুপারিশ সমূহ শুধু নীতি নির্ধারকের জন্য নয়, বরং স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, নাগরিক সমাজের জন্য একটি পথ নির্দেশক হবে। যেভাবে দক্ষিণ সিটির নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই, মন্তব্য করলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। 44টি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধ সহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে। এরপরেও নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয়। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধেও মন্ত্রণালয় কাজ করছে, মানুষকে সচেতন হতে হবে। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ডিএসএস এর কার্যক্রম স্থবির। এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকার আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ধরতে বুধবার রাতে সাহসিকতার পরিচয় দিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত 2 পুলিশ সদস্যকে দেখতে যেয়ে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
বুধবার মধ্যরাতে পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। এমন অভিযান অব্যাহত থাকবে। বুধবার মধ্যরাতে পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাথে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক কারবারিদের 3 জনকে ধরেছে পুলিশ। একজনে গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা 3 জন আসামিকে ধরে ফেলছি। গাড়িটাও আমরা উদ্ধার করতে পারছি এবং 9000 ইয়োবা আমরা উদ্ধার করতে পেরেছি। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হালকা অস্ত্র নিয়ে না, যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতেছে। অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ যে সাহসিকতার কাজ করছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজ আরও একটা বিরতি নিচ্ছি, দর্শক থাকুন সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ইচ্ছে করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। মঈন খান বলেন, বিগত সরকার জনগণের দল ছিল না, জনগণের প্রতি আস্থা না রেখে ক্ষমতা কুক্ষিগত করেছিল তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখে দেশ জুড়ে দুর্নীতি করেছিল। সেমিনারে বক্তারা বিএনপি প্রতিষ্ঠাতা শিক্ষা দর্শন এবং নানা কর্মসূচির কথা তুলে ধরেন। বলেন, 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারত নির্ভর। জিয়াউর রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি করেছিল বলেও জানান বক্তারা। তার ছাত্রনীতিকে ধমক দিয়ে বলছে যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হবে, জনগণ যদি ভোট দেয় আমি হব। তো এই কারণেই জিয়াউর রহমান হচ্ছেন রাষ্ট্রনায়ক, যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ইচ্ছে করে, আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। দেশে স্থিতিশীলতা আনতে সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী, এমনটা জানিয়েছেন জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ছোসারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান দলটির মুখপাত্র। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত দেশ করতে জামায়াতের ভূমিকা তুলে ধরা হয়। দলটির মুখপাত্র বলেন, জামায়াত দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে তাও তুলে ধরা হয়েছে। আলোচনা হয়েছে গার্মেন্টস এবং ওষুধ শিল্প এগিয়ে নিতে। এ সময় জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মান বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, আর এর জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন। যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে আমির হোসেন এবং রাত 12টার দিকে ইউসুফ হোসেন মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, যারা মারা গেছেন দুজনেই ষাটোর্ধ্ব। তারা কিডনির জটিলতা নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে পরীক্ষা নিরীক্ষায় দুজনের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় তাদের। পরিবারের সদস্যদের দাবি, দুজনেই কোভিডের ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু কত ডোজ নেওয়া ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কিট সংকটে হাসপাতালে বন্ধ কোভিড পরীক্ষা। বেসরকারি ক্লিনিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টই এখন ভরসা। করোনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে RT-PCR ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের সিঁড়ি থেকে পালিয়েছে হত্যা মামলায় আসামি। বৃহস্পতিবার কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা আসামি শরীফুল ইসলামকে আনা হয় এবং আদালত সূত্র জানিয়েছে খিলগাঁও থানায় একটি হত্যা মামলায় এদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছিল। বেলা 11:39 বিচারিক কার্যক্রম শেষে 4 জন আসামিকে আদালতের গারদ থানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহীদুল্লাহ। এ সময় আচমকা দৌড়ে পালিয়ে যায় শরীফুল। তার খোঁজে ব্যাপক সক্রিয় হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান প্রসিকিউশন বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঈনুদ্দিন চৌধুরী।